হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। তো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট আসছে, সেই হিসাবে আমি নতুন পড়া তৈরি করে দিচ্ছি তোমাদের জন্য। এটা হলো জেনারেল ইলেকট্রনিক্স 2। আগে যেগুলো দিয়েছিলাম সেটা জেনারেল ইলেকট্রনিক্স 1, এখন জেনারেল ইলেকট্রনিক্স 2 ক্লাস 9-এর জন্য। ক্লাস 9-এর প্রথম অধ্যায়ের নাম হইল ইলেকট্রিসিটির মৌলিক ধারণা, দ্য বেসিক আইডিয়া অফ ইলেকট্রিসিটি, এভাবে বলি। তাহলে আমরা চ্যাপ্টার দিকে আগাই। এখানে এই চ্যাপ্টারে নতুন কিছু শব্দ আছে যেটা তোমাদের জানা খুব প্রয়োজন। সেগুলোকে আমি ওই আগের মতোই আলাদা একটা নোট করে, শর্ট নোট করে দিয়েছি। এই শর্ট নোটে দেখো, এটা একটু ব্যাখ্যা দিই এবং এটা মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার ভিতরে যে নতুন শব্দগুলো আছে এবং যে লেসন দেওয়া আছে সেটা তোমরা সহজে বুঝতে পারবে। কারেন্টের কথাটা প্রায় আসবে। কারেন্টকে এই দ্বারা প্রকাশ করে, ইংরেজি অক্ষর এই দ্বারা প্রকাশ করা হয় এবং এটা একক হইল অ্যাম্পিয়ার। ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করে। বর্তনী আগেও পাইছিলাম আমরা। বর্তনী বাংলা শব্দ, সেটা ইংরেজিতে সার্কিট বলা হয়, এভাবে লেখা হয় CIRCUIT, সার্কিট। বিভব পার্থক্য আমরা ওই সেলের চ্যাপ্টারে পাইছিলাম। বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। এটা একক হইল ভোল্টেজ, ভোল্ট, ভি দ্বারা প্রকাশ করি। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হলো ইলেকট্রনকে কোনো কন্ডাক্টর, কোনো পরিবাহীর মধ্যে চলাচল করার জন্য বাহ্যিক থেকে একটা চাপ দেওয়া হয়, ওইটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। বাংলা হলো বিদ্যুৎ চালক শক্তি। এটা একক ভোল্ট, ভোল্ট দ্বারা ভি দ্বারা প্রকাশ করি। কন্ডাক্টর এইমাত্র বলছিলাম, যার মধ্য দিয়ে সহজে ইলেকট্রন চলাচল করতে পারে বা বিদ্যুৎ চলাচল করতে পারে, তাকে কন্ডাক্টর বলা হয়। এখানে তিনটা জিনিস আছে। কন্ডাক্টর হইল যার মধ্য দিয়ে সহজে ইলেকট্রন প্রবাহ করতে পারে বা বিদ্যুৎ চলাচল করতে পারে, সেই বস্তুকে কন্ডাক্টর বলা হয়। যেমন কপার, অ্যালুমিনিয়াম, সোনা, রূপো, এইরকম যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। ওই সংক্ষেপে একটা নোট তৈরি করে দিছি। চার্জ, শক্তি, এটা একটা ইংরেজি অক্ষর কিউ দ্বারা প্রকাশ করা হয়। একক হইল কুলম্ব, এটা ফিজিক্সে পাবে তোমরা ভালো করে। ডিসি, ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্ট চলার সময় দিক পরিবর্তন করে না, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার নেগেটিভ একবার পজিটিভ, এরকম হয় না। ওইটা হইল, ওই জন্য এটাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়। আর একটা এসি, অল্টারনেটিং কারেন্ট, যে বিদ্যুৎ চলার সময় দিক পরিবর্তন হয়, একবার পজিটিভ আর একবার নেগেটিভ, একবার পজিটিভ আর একবার নেগেটিভ, ওই জন্য এটাকে অল্টারনেটিং। অল্টারনেটিং মানে কি? পরিবর্তন হওয়া। সি মানে কারেন্ট। তাহলে যে কারেন্ট চলার সময় ওর দিক পরিবর্তন করে, উহাকে এসি কারেন্ট বলা হয়। নিচে একটু দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কনভার্ট করার জন্য একটা ভোল্ট হইল, আমরা ব্যবহার করব তিনটা: ভোল্ট, মিলিভোল্ট, ভোল্ট এবং কিলোভোল্ট। 1000 মিলিভোল্টের সমান 1 ভোল্ট, 1000 ভোল্টের সমান 1 কিলোভোল্ট। আমরা কিলোভোল্ট পর্যন্ত ইউজ করব, ঠিক আছে? আবার মেগাভোল্টও আছে, ওইদিকে যাওয়া দরকার নাই। তাইলে মিলিভোল্টটা হলো আমাদের যে ব্যবহার রেঞ্জটা, মিলিভোল্ট থেকে কিলোভোল্ট পর্যন্ত। 1000 মিলিভোল্টের সমান 1 ভোল্ট, আর 1000 ভোল্টের সমান 1 কিলোভোল্ট। এটা রাখো। এটা দিয়ে আমাদের ওই যে ম্যাথমেটিক্যাল টার্মসে কনভার্সন আছে, মিলিভোল্ট থেকে ভোল্ট, ভোল্ট থেকে কিলোভোল্ট, সব জিনিস অত চিন্তা করার দরকার না। ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টারে। তাহলে বই দিকে যাও। আমি লেকচার দিয়ে ফেলতে পারি। লেকচার যদি দিয়ে দিই, তোমরা হয়তো কিছু বুঝবে না। তোমাদের বইতে যে তথ্যগুলো লেখা আছে আমি দেখছি যথেষ্ট, ওই জন্য আমি ওই বইতে লেখাগুলোকে আমি লাইন বাই লাইন বুঝাই দিই। তাহলে অতটুকু জানা থাকলে তোমাদের ক্লাস 9-এর জন্য এনাফ।
এর বেশি জানা দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি কি আছে এখানে। ইলেকট্রিসিটি এক প্রকার অদৃশ্য শক্তি যা তরল বা গ্যাসের মতো প্রবাহিত হয়। ইলেকট্রিসিটি কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু দৌড়লে শক খায়, তার মানে আছে ওখানে। তা ইলেকট্রিসিটি তো এমন একটা অদৃশ্য শক্তি, এটা একটা শক্তি, এনার্জি, কিন্তু দেখা যায় না, যেটা বা তরল বা গ্যাসের মতো প্রবাহিত হয়। যেমন তরলকে, পানিকে তুমি পাইপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করে নিয়ে যাওয়া যায়। গ্যাসকে আমরা ওই যে গ্যাস উৎপাদন হইতেছে এক জায়গায়, আমরা এখানে বাসায় বসে বসে রান্না বান্না করতেছি, কি পাইপ দিয়ে টান দিয়ে নিয়ে এসে ওটাকে প্রবাহিত করা। ঠিক আছে, তাই ইলেকট্রিসিটি একটা অদৃশ্য শক্তি হলো, এটাকেও প্রবাহিত করানো যাবে। ইলেকট্রন প্রবাহের দ্বারা এই শক্তি সৃষ্টি হয়। তাহলে এই যে ইলেকট্রিসিটি, এই যে অদৃশ্য শক্তি কি কারণে সৃষ্টি হয়? এখানে একটা ইলেকট্রন প্রোটন আছে, ইলেকট্রন প্রবাহের কারণে এই ইলেকট্রিসিটি অদৃশ্য শক্তিটা সৃষ্টি হয়। তরল কিংবা গ্যাস পাইপের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। তরল পানিকে বা গ্যাসকে পাইপের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যাইতে পারে, আমি এইমাত্র যে কথাটা বলছি। কিন্তু ইলেকট্রিসিটি প্রবাহের জন্য পাইপের প্রয়োজন হয় না। ইলেকট্রিসিটিকে প্রবাহিত করানোর জন্য পাইপের প্রয়োজন হবে না। এটি ধাতু বা ধাতু তৈরি তারের মধ্য দিয়ে প্রবাহিত হইতে পারে। তা তার তোমরা দেখেছো যে ওয়্যারগুলো আছে, তারগুলো আছে, সেটা হলো ধাতু, সেটা হলো অ্যালুমিনিয়াম, কপার, এইসব জাতীয়। হ্যাঁ, স্বর্ণ দিয়ে তৈরি হবে না, এটা তো অনেক দামি জিনিস। তাহলে অ্যালুমিনিয়াম, কপারই আনাপ যা দেখা যায়, সেই ভিতরে কপারই সব থেকে ভালো। সেই সব তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিসিটিকে প্রবাহিত করানো যায়। একে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনের প্রবাহে বা ইলেকট্রিক কারেন্ট বলা হয়। তো যদি কোনো তারের মধ্য থেকে, কোনো পদার্থের মধ্য থেকে ওইটাকে কোনো কৌশল করে যদি ইলেকট্রনকে প্রবাহিত করানো যায়, সেই ইলেকট্রনকে প্রবাহিত করানোটাকেই ইলেকট্রিসিটি বা কারেন্ট বলা হয়। কারেন্ট মানে প্রবাহিত হওয়া, কারেন্ট মানে প্রবাহ হওয়া। কারেন্টকে ইংরেজি অক্ষর আই দ্বারা প্রকাশ করা হয়। ওই যে কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দিয়েছিলাম, কারেন্টকে আই দ্বারা। তুমি যেখানে ইংরেজি অক্ষর আই দেখবে, সেখানে ধরে নেবা এইটা কারেন্টকে বোঝাচ্ছে। ইলেকট্রিসিটি অদৃশ্য শক্তি বলে শুধু ক্রিয়া দেখে এর উপস্থিতি অনুভব করা যায়। ইলেকট্রিসিটি তো দেখা যায় না, অদৃশ্য শক্তি, শুধু এইটা কাজ দেখে আমরা বুঝতে পারি যে এখানে ইলেকট্রিসিটি উপস্থিতি আছে। যেমন দৌড়লে শক খাবে, আবার তাই বলে বেশি ভোল্টেজ হইলে শক খাবে না, মানুষ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমন এখানে বলা আছে, এই যে জ্বলা, পাখা ঘোরা, রেডিও, টিভি অনুষ্ঠান দেখে আমরা বুঝতে পারি যে এখানে ইলেকট্রিসিটি উপস্থিতি আছে। আলো যে গতিতে প্রবাহিত হয়, বিদ্যুৎও সেই একই গতিতে প্রবাহিত হয়। যেমন প্রতি সেকেন্ডে 1,86,282 মাইল, আর কিলোমিটার হিসাবে 2,99,791.82 কিলোমিটার প্রতি সেকেন্ডে ইলেকট্রিসিটি যাবে। ভাবা যায়? যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহী বলা হয়। এইমাত্র যে কথাটা আমি বলে আসলাম, একটু বলে দেওয়া যায়, এটা এইরকম একটা চ্যাপ্টার আছে তোমাদের। তাহলে পরিবাহী, অপরিবাহী কি? যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যেমন কাঠ, গ্লাস, হ্যাঁ, প্লাস্টিক, রাবার ইত্যাদি জাতীয় মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, ওইগুলোকে অপরিবাহী বলা হয়। আর একটা হইল অর্ধ পরিবাহী, অর্ধেক পরিবাহী, যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি আংশিক প্রবাহিত হতে পারে, অর্ধেক প্রবাহিত হতে পারে, তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। ওইটা আলাদা চ্যাপ্টার আছে, তাহলে এখানে আমি সময় কাটাবো না। বিদ্যুৎ প্রবাহের জন্য একটি তড়িৎ বর্তনী বা সার্কিট প্রয়োজন হবে। পানিকে প্রবাহের জন্য পাইপ থাকলে হয়েছে, এক জায়গাতে এক জায়গায় লাগাই দিলে হয়েছে, তাই না? গ্যাসকে এক জায়গা থেকে এক জায়গায় পাইপ দিয়ে লাগাই দিল। তো তবে ইলেকট্রিসিটিকে তারের মাধ্যমে প্রবাহিত করা যায়। তবে কিভাবে প্রবাহিত করতে পারবো, সেটা একটা সার্কিট বানাতে হবে, বর্তনী বানাতে হবে। তাহলে সেই বর্তনীতে কি কি লাগবে? একটা ব্যাটারি লাগবে, বিদ্যুৎ উৎস একটা লাগবে,
এক টুকরো তার, এই যে এগুলো তার লাগবে। আর বিদ্যুৎ উৎস হলো এটা ব্যাটারি। একটি সুইচ, ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সুইচ লাগবে। বিদ্যুৎ উপস্থিত অবলম্বন করার জন্য একটি বৈদ্যুতিক বাতি। এখানে যে বিদ্যুৎ আছে এটা দেখার জন্য একটা বাল্বও লাগবে, একটা বাতিও লাগবে। সমন্বয়ে একটি বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট তৈরি করা যায়। তাইলে একটা সার্কিট তৈরি করার জন্য কি কি লাগে? একটা সোর্স লাগবে, উৎস লাগবে। আর এই বিদ্যুৎকে এক জায়গায় প্রবাহিত করানোর জন্য তার লাগবে। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সুইচ লাগবে। আর বিদ্যুৎ যে এখানে আসে আমাদের উপস্থিতি জানার জন্য হয় বাল্ব লাগবে, একটা মোটর লাগবে, অথবা একটা রেডিও লাগবে। এইগুলো সমন্বয়ে একটা সার্কিট তৈরি করা। প্রশ্ন হতে পারে একটা সার্কিট তৈরি করার জন্য কি কি লাগে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আছে। দেখি, বিদ্যুৎ প্রবাহের জন্য সুইচটি বন্ধ থাকতে হবে, অর্থাৎ সুইচ বন্ধ মানে সুইচ অন করতে হবে, কন্ট্যাক্ট দিয়ে দিতে হবে, তাহলে বিদ্যুৎ প্রবাহ হতে পারবে। আর যদি খোলা থাকে তাহলে তো হবে না। এটা নিয়ে আগেও আলাপ আলোচনা হয়েছে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত। যেমন ইলেকট্রন নেগেটিভ থেকে ইলেকট্রন, এই ইলেকট্রন নেগেটিভটা পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে ধরে নিবে কারেন্ট প্রবাহটা তার উল্টা দিকে। তোমাদের দেখায়ও দিছে ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, কিন্তু কারেন্ট প্রবাহ হইতেছে কোথায়? পজিটিভ থেকে নেগেটিভ। যদি এটা খোলা থাকে, তো খোলা থাকলে কি হবে? খোলা থাকলে তো যাওয়ার পথ নাই, তাহলে এটা বন্ধ হয়ে থাকবে। যখন এই সুইচটাকে বন্ধ করা হবে বা ক্লোজ করা হবে, তখন এটা ক্লোজ সার্কিট হয়ে গেল। ক্লোজ সার্কিট হয়ে গেলে ইলেকট্রন এখান থেকে পজিটিভের দিকে যাবে, কারেন্ট প্রবাহ হবে তার উল্টা দিকে। দেখায়ও আছে, এটা ভালোভাবে দেখে না, এবং এই চিত্র আঁকা প্র্যাকটিস করে রাখো। বিদ্যুৎ প্রবাহের জন্য তার দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োজন, যা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে পরিচিত। আমরা এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে দিয়ে আসছি ইএমএফ, সেই ইএমএফটা এই বিদ্যুৎ প্রবাহের জন্য দুই প্রান্তে বিভব পার্থক্য থাকতে হবে। যেমন মনে করো এখানে ইলেকট্রন যা আছে, এই পাশেও যদি ইলেকট্রন তাই থাকে, তাহলে ইলেকট্রন সমান হয়ে গেল, তাহলে এখানে কোনো বিদ্যুৎ বা কারেন্ট প্রবাহ হবে না। এখানে কারেন্ট প্রবাহ করার জন্য দুই সাইডে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা ওটাকে বিভব পার্থক্য, ভোল্টেজ আর কি, পার্থক্য থাকতে হবে। এখানে বেশি, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন কম। এখানে হোল বেশি বা প্রোটন বেশি, এখানে প্রোটন কম। এরকম যদি পার্থক্য থাকে, যতক্ষণ পর্যন্ত পার্থক্য থাকবে, এটা যদি একটা সুইচ বন্ধ থাকে বা এটা যদি ক্লোজ সার্কিট হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। যখনই সমান হয়ে যাবে, ইলেকট্রন হোক আর প্রোটন হোক, হোল হোক, যদি সমান হয়ে যায়, সেখানে আর কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই জন্য এটাকে ইলেকট্রো পটেনশিয়াল ডিফারেন্স বলা হয়, বিভব পার্থক্য। বোঝা গেছে? এখানে বলা আছে, যেমন পানি পাইপের মধ্যে পানির দুইটা পানি পাত্র দুইটার মধ্যে একটা পাইপ দিয়ে যদি সংযোগ দিয়ে রাখে, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় পানি বেশি আর এক জায়গায় পানি কম, তাহলে বেশি থেকে পানি কমের দিকে প্রবাহিত হতে থাকবে। ঠিক সেই বিভব পার্থক্যও তাই। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন হোক, হোল হোক, যদি পার্থক্য থাকে, সেই ভিতরে যদি কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টর ভিতর দিয়ে বেশি থেকে কমের দিকে প্রবাহিত হইতে থাকবে। এটা কি কন্ডাক্টর বলা হয়। এই যে ওই কথাটা বলছে, বৈদ্যুতিক বিভবের পার্থক্য অনুসারে কন্ডাক্টর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে সৃষ্টি হয়। এবার আসো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি? ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। যদি কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়, তো সেখানে ইলেকট্রিসিটি সৃষ্টি হয়। ওইটাকেই আমরা ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলি। তড়িৎ বা বিদ্যুৎ, যার ইংরেজি নাম হলো ইলেকট্রিসিটি, আমরা বাংলা কি বলি? তড়িৎ বলি বা বিদ্যুৎও বলি, কিন্তু ইংরেজিতে এটাকে ইলেকট্রিসিটি বলে। তা একটি বিশেষ শক্তি। এই ইলেকট্রিসিটির ভিতরে বড় ধরনের একটা শক্তি আছে বলে তোমরা শুনেছো, যেখানে ভোল্টেজ বেশি আছে ওখানে যদি মানুষ শক খায়, মানুষ মারা যায়।
শক্তি আছে বলেই তো একজন মানুষকে মেরে ফেলতে পারে, অদৃশ্য একটা শক্তি। ওই জন্য কোনো তারে না জেনে হাত দিবা। এটি এমন একটি শক্তি যার আমরা চোখে দেখতে পাই না, অথচ অনুভব করতে পারি। দেখি না চোখে, কিন্তু অনুভব করা যায়। ওই যে ভোল্টেজ যদি 100 ভিতরে থাকে দৌড়ে শর্ট খাবে, আর যদি উপস্থিতি যদি থাকে তাহলে হয়তো ফ্যান ঘুরবে, পাখা ঘুরবে, রেডিও চলবে, টেলিভিশন চলবে। তার মানে আমরা বুঝতে পারি এখানে একটা শক্তি আছে। ওইটা কোন শক্তি? বিদ্যুৎ শক্তি। আর এই অদৃশ্য শক্তি হলো বিদ্যুৎ। বুঝতে পারছো? ওই অদৃশ্য শক্তি যেটা দেখা যায় না, ওইটাকে আমরা বিদ্যুৎ বলি, ইংরেজিতে ইলেকট্রিসিটি। গ্রিক শব্দ ইলেকট্রন হতে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের নামকরণ করা হয়েছে। এটা গ্রিক অক্ষর থেকে আসে, গ্রিক শব্দ থেকে। ঠিক আছে? বিদ্যুৎ এমন একটি শক্তি যার উপস্থিতিতে কোনো বস্তু আকর্ষণ গুণ প্রাপ্ত হয়, আকর্ষণ গুণ সৃষ্টি করে। ওখানে একটা বিদ্যুতের আরেক নাম হইল চার্জ। লিখে দিয়েছি শর্টকাটে। কালে শীতকালে হোক, যা হোক, যদি লম্বা থাকে একটু, তোমাদের চিরুনি দিয়ে, প্লাস্টিক চিরুনি দিয়ে যদি চুল আছড়ানো হয়, তাহলে ওখানে ঘর্ষণের ফলে ওই যে চিরুনিতে একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। সেটা তুমি ওই যে ছোট 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 কাগজগুলো যদি ছিঁড়ে রাখে, সেই কাগজগুলোকে আকর্ষণ করে নেয়। ওই চুল আছড়াবে, চুল আছড়ানোর পর ওই ছোট কাগজ আছে, ছোট কাগজগুলোর কাছে ওই চিরুনি নিয়ে গেলে এই চিরুনি ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে। ওই আকর্ষণটা হইল ওই যে কথাটা বলছিল, বিদ্যুতে একটা আকর্ষণ গুণ থাকে। ওই ঘর্ষণের ফলে ওই বিদ্যুৎটা সৃষ্টি হয়, এবং ওইটাকে স্থির বিদ্যুৎ বলা হয়। ওইটা সাময়িক সময়ের জন্য থাকে, এবং ওইটা এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না। স্থির বিদ্যুৎ, ওই ব্যাপারেও আলাপ হবে তোমাদের। এটা একটু পরে নিও তাইলে উপরে যে আলাপ আলোচনা করেছি সেই প্রেক্ষিতে একটা ইলেকট্রিসিটি কি, সেটা একটা আমরা ডিফিনিশন বা সংজ্ঞা পেয়ে যেতে পারি। কি? কোনো বস্তু অপর কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করা হলে তাদের মধ্যে নতুন ধর্ম লাভ করে। একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে যদি ঘর্ষণ করা হয়, তাহলে সেখানে একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা ধর্ম লাভ করে। সেটা কি ধর্ম? দেখি, তারা অন্যবস্তুকে আকর্ষণ করে। ওই ধর্মটা হইল অন্যবস্তুকে আকর্ষণ করে। আমি যে উদাহরণটা দিয়েছিলাম, চিরুনি দিয়ে যদি চুল আশ্রয় না হয়, তাহলে ওখানে একটা ঘর্ষণের ফলে একটা শক্তি উৎপন্ন হয়, একটা ধর্ম লাভ করি। সেই ধর্মটা হইল অন্য একটা ওই কাগজ টুকরোগুলোকে আকর্ষণ করতে পারে। এই ধর্মকে তড়িৎ বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলা হয়। ওই ধর্ম কি? বাংলা আমরা তড়িৎ বলি, বিদ্যুৎ বলি, ইংরেজিতে এটাকে ইলেকট্রিসিটি বলা হয়। এটা নিয়ে অনেক বড় লেকচার করা যায়, কিন্তু তোমাদের জন্য ওটা দরকার নাই। যারা আমাদের নীতি নির্ধারকরা আছে, তোমাদের এই ক্লাসের জন্য এতটুকু জানলে হবে, এবং যতটুকু জানার দরকার আছে অতটুকু তথ্যগুলো দিয়েছে। আমার খুব ভালো লাগছে। তোমাদের লেভেলের এই ইলেকট্রিসিটির সম্বন্ধে যতটুকু জানা দরকার অতটুকু তথ্য এখানে সব আছে। এই জন্য আমি এইটাকে আরও কিছু ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তুমি বই ভালোভাবে পড়বে আর আমার লেকচারগুলো ভালোভাবে শুনবে, তাহলে দেখবে যে আর বিদ্যুতের সম্বন্ধে তেমন কিছু অসুবিধা হবে। বিদ্যুতের যত প্রাথমিক তথ্যগুলো আছে তোমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ সব। তাহলে আমরা সামনে আগে। ইলেকট্রিসিটি দুই প্রকার, বিদ্যুৎ দুই প্রকার, একটা স্থির বিদ্যুৎ আর একটা চল বিদ্যুৎ। তোমরা এটা পড়ে নাও, আমি ওই সংক্ষিপ্ত কথাটাই বলে যাই। স্থির বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে সেখানেই থেকে যায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। আর যে বিদ্যুৎ উৎপাদন হয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় গমন করতে পারে বা চলাচল করতে পারে, তাকে চলবিদ্যুৎ বলা হয়। ওই কথাটাই এখানে লেখা আছে। যেমন একটা ক্যাপাসিটর নামে একটা বস্তু আছে, সেটা তোমাদের আছে নেক্সট চ্যাপ্টারে তোমরা পাবে। ক্যাপাসিটর হইল এমন একটা বস্তু, ওই ভিতরে যদি বিদ্যুৎ ধরে তাহলে বিদ্যুৎটাকে সে ধরে রাখে, সে ওখানে স্থির হয়ে থাকবে। সেটা যদি মানুষের গায়ে আস্তে করে লাগায়, তখন কিন্তু মানুষের শরীর তো একটা সেমিকন্ডাক্টর, ওই ভিতরে যখন গমন করে তখন কিন্তু মানুষ শর্ট খায়, তখন কিন্তু ওই অনুভব করে এখানে ইলেকট্রিসিটি আসে। তা ওইটা একটা স্থির বিদ্যুতের ভিতরে পড়ে আর কি।
এই তিনটা জেনে রাখা খুব প্রয়োজন। বিভিন্ন প্রকার ইলেকট্রিসিটির বৈশিষ্ট্য, ইলেকট্রিসিটি যদি ক্রিয়েট হয় সেখানে তিনটা জিনিস ঘটে। একটা হইল চৌম্বক ক্রিয়া, ম্যাগনেটিক ইফেক্ট। বিদ্যুৎ যদি কোনো জায়গায় উৎপাদন হয় বা বিদ্যুৎ ক্রিয়েট হয়, সেখানে চুম্বক ক্রিয়া সৃষ্টি হবে, হয় আকর্ষণ করবে না হয় বিকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি অনেক আশ্চর্য জিনিসগুলো এখন আবিষ্কার হয়ে গেছে। এখন সেই ফলগুলো আমরা পাইছি। যেমন তোমাদের একটা ট্রান্সফর্মার একটা চ্যাপ্টার আছে, প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো সংযোগ নাই, কিন্তু প্রাইমারিতে ভোল্টেজ দিয়ে দিলে চুম্বকের ক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি থেকে আমরা ভোল্টেজ পাই, সেটা তোমরা পাবে। আমি এখানে বিশদ আলাপ করব না। তাপীয় ক্রিয়া, ওখানে একটা হিটিং ইফেক্ট হয়, ওখানে একটা তাপ সৃষ্টি হয়। যেমন বেশি দূরে যাওয়ার দরকার না, তোমাদের বাসায় যদি টেলিভিশন চলতে থাকে, টেলিভিশনের কাছে গিয়ে একটু দেখো, ওখানে তাপ সৃষ্টি হইতেছে, গরম লাগতেছে ওখান থেকে। যেমন তোমাদের বাসায় যদি আয়রন থাকে, ওই ইলেকট্রিক্যাল লাইনে আমরা প্লাগ ঢুকাইছি, কিছুক্ষণ পর ওই আয়রনটা হিট হয়ে গেছে। তার মানে যেখানে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে সেখানে একটা তাপীয় ক্রিয়া একটা সৃষ্টি হবে। রাসায়নিক ক্রিয়া, ওখানে কেমিক্যাল একটা সৃষ্টি হতে পারে, সেটা আমি তোমাদের ব্যাটারি চ্যাপ্টার, সেল চ্যাপ্টারে আমি বিশদভাবে দেখাই আসছি। একবারে যেখানে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে ওখানে তিনটা ক্রিয়া সৃষ্টি হবে। একটা হলো চৌম্বক ক্রিয়া, একটা হলো তাপীয় ক্রিয়া, আর একটা হলো রাসায়নিক ক্রিয়া। এটা সারা জীবন মনে রাখবা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এই তিনটা, আমাদের যে বিজ্ঞানীরা আছে, যে রিসার্চ করে যারা, ওরা এই তিনটা ক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের উপভোগ্য, আমাদের আরাম আয়েশ করার জন্য অনেক জিনিস আবিষ্কার করে দিচ্ছে। তোমরা যদি এই ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের সঙ্গে যদি থাকে, এই আশ্চর্য জিনিসগুলো দেখতে পাবে। বিভিন্ন, যেমন এয়ার কন্ডিশন বলো, তারপরে গাড়ি বলো, যে কোনো জায়গায় আমাদের ইলেকট্রিসিটিকে ব্যবহার করতে হবে। সেই ইলেকট্রিসিটিকে ব্যবহার করতে হইলে এইসব জিনিস, এই ক্রিয়াগুলো সম্বন্ধে জানতে হবে। আমি আশা করি আজকাল টেকনিক্যাল খুব ডিমান্ড আছে, তোমরা টেকনিক্যাল লাইনে আসো, তোমরা টেকনিক্যাল লাইনের সঙ্গেই থাকো, আমার পরামর্শ, তবে এগুলো দেখবে। থ্যাংক ইউ। তাহলে কারেন্টটা কি একটু দেখে নিই। কারেন্ট হলো সার্কিটে ইলেকট্রিকের চার্জ প্রবাহের হার। কারেন্ট হইল যে একটা সার্কিট তো তোমরা জানোই, একটা সুইচ থাকবে, একটা উৎস থাকবে, একটা কন্ডাক্টর থাকবে, আর একটা ফলাফল দেখার জন্য একটা বাল্ব থাকবে, ওইটাকে সার্কিট বলা হয়। ওই সার্কিটের কারেন্ট হইল একটি সার্কিটে ইলেকট্রিক্যাল চার্জ প্রবাহের হার, রেট অফ ইলেকট্রিসিটি ফ্লো। যদি সার্কিটে টি সময়ে কিউ চার্জ প্রবাহিত হয়, তাহলে সময়ের পরিবর্তনের সাথে এই এর কোনো পরিবর্তন না হলে তাকে ডিসি, এবং সময়ের সাথে এই এর পরিবর্তন হলে তাকে এসি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। আমি এই তথ্যটাকে আমি লাইন বাই লাইন বুঝাচ্ছি। টি মানে সময়, একটি সার্কিটে টি সময় মানে কি 1 সেকেন্ডে, ঠিক আছে। চার্জ, কিউ চার্জ, যদি কিউ মানে 1 কুলম্ব, চার্জের একক কুলম্ব, 1 কুলম্ব চার্জটাকে যদি প্রবাহিত করানো হয় এবং সময়ের পরিবর্তনের সাথে, যদি 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে গেছে, পরিবর্তনের সাথে এই মানে কি কারেন্টের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওইটাকে ডিসি পড়ব, আর সময়ের সাথে যদি কারেন্ট কারেন্ট পরিবর্তন হয় তাকে এসি পড়ব। আমি আগেই একটু তোমাদেরকে বলে দিয়ে আসছিলাম, যার চলার সময় দিকের কোনো পরিবর্তন হয় না তাকে ডিসি বলে, আর যা চলার সময় দিকে পরিবর্তন হয় তাকে এসি বলে। এখানে একটা সময়, যে কোনো সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে কিউ চার্জ 1 কুলম্ব 2 কুলম্ব 3 কুলম্ব চার্জ প্রবাহিত যদি হয়, তাহলে ওখানে যদি সময়ের সাথে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে গেছে, এই কারেন্ট যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওইটা ডিসি, আর সময়ের সাথে কারেন্টের পরিবর্তন যদি হয় সেটা হইল এসি। এইটাকে তোমরা দাগ দিয়ে রাখো এবং এটাকে মুখস্থ করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। কারেন্টের বাহ্যিক এককের নাম অ্যাম্পিয়ার, ওই যে বলে দিয়ে আসলাম। কারেন্টেরকে আমরা যেটা একটা মাপবো,
কারেন্ট কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট মাপার একক হইল অ্যাম্পিয়ার। যে কোনো যে একক আছে তোমাদের ওই যে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারেই মনে হয় আছে। কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হইলে কারেন্টের মান হবে 1 অ্যাম্পিয়ার। কোনো সার্কিটের ভিতরে 1 কুলম্ব মান যদি 1 কুলম্ব চার্জ যদি প্রবাহিত হয় তাহলে ওই সার্কিটে কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট ওই সার্কিটের ভিতরে প্রবাহিত হয়। ভালো তথ্য দেওয়া আছে তোমাদের এই চ্যাপ্টারে। কারেন্ট সম্বন্ধে, ভোল্টেজ সম্বন্ধে ভালো তথ্য দিচ্ছে, যথেষ্ট এনাফ। কোনো নির্দিষ্ট তাপমাত্রা 1 ভোল্ট বিদ্যুৎ চাপে 1 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে অ্যাম্পিয়ার বলা হয়। এটাকেও দাগ দিয়ে রাখো, এটাও খুব ইম্পর্টেন্ট। বলছে কি কোনো নির্দিষ্ট তাপমাত্রা, যে নির্দিষ্ট তাপমাত্রা বলে আমাদের হোম টেম্পারেচারকে বোঝায়। যেমন আমি যে রুমে কাজ করি, যেমন এখন আমি যে রুমে থাকি এখন সেই রুমে একটু ঠান্ডাও আছে, এখন মনে করো 26 ডিগ্রি সেলসিয়াস আছে। এই হোম টেম্পারেচারে 1 ভোল্ট বিদ্যুৎ চাপে, ভোল্টটা হইল কি চাপ, এটাকে প্রেশার বলা হয়। তাহলে চাপ কেন থাকবে? তোমার পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাহলে এক জায়গা থেকে বেশি মানে ওখানে চাপ বেশি, যেখানে কম আছে ওইদিকে যায়। আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সও তাই, যেমন কারেন্টকে প্রবাহিত করাইতে হইলে এক সাইডে কম থাকতে হইবে আর এক সাইডে বেশি থাকতে হইবে। পোটেনশিয়াল ডিফারেন্স, বৈষম্যতা আছে। তাহলে 1 ভোল্ট দিয়ে 1 ভোল্ট চাপ দিয়ে যদি চাপ করি, তার 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, রেজিস্ট্যান্স তোমাদেরকে আরও একটা চ্যাপ্টার আছে রেজিস্ট্যান্সের একক হইল ওহমস। 1 ওহমস রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এই যে নতুন শব্দগুলো সৃষ্টি হইতেছে তোমরা পাইতেছো, ওই জন্য আমি এই একটা কথাকে বারবার রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা হলো তোমাদের একটা নতুন চ্যাপ্টার। এখানে যে শব্দগুলো, যে ইঞ্জিনিয়ারিং শব্দগুলো আছে তোমরা কোনোদিন শুনো নেই, তো ওই কথাকে শোনার অভ্যাস করানোর জন্য আমাকে একটা কথাকে বারবার বলতে হচ্ছে। আর যদি এটা যদি ইন্টারমিডিয়েট লেভেল হইতো, আমি একদম বোর্ডে টান দিয়ে লেকচার দিয়ে তোমাদেরকে একদম হুলস্থুল করে ফেলতে পারতাম, কিন্তু তোমরা তো কিছু বুঝবে না। কিন্তু এখানে আমাদের গুণী জ্ঞানীরা এমন কিছু বই লিখে তোমাদেরকে তথ্য দিয়ে দিয়েছে। এই তথ্য জানলেই তোমাদের ইলেকট্রিক সম্বন্ধে মোটামুটি বেসিক স্ট্রং, ওইভাবে বই লিখে দিয়েছে। ওই জন্য আমি এখান থেকেই এই বইকে বেস করেই তোমাদেরকে পড়াইতেছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে বলছে কি, তাপমাত্রা যদি ঠিক থাকে, রুম তাপমাত্রা যা থাকবে সেই তাপমাত্রা দিয়ে 1 ওহমস রেজিস্টর ভিতর দিয়ে, রেজিস্টর হইল বাধা, যে কোনো জিনিসের বাধা, যেমন তার আছে, তারের ভিতরেও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অভ্যন্তরীণ রোধ আছে। সেই 1 ওহমস রেজিস্টর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্টকে প্রবাহিত করার জন্য 1 ভোল্টের প্রয়োজন। অথবা এরকম বলো, তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 ওহমস রেজিস্টরের মধ্য দিয়ে 1 ভোল্ট বিদ্যুৎ চাপের কারণে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা 1 অ্যাম্পিয়ারের সমান। বুঝা গেছে? একদম ক্লিয়ার। আমি আবার বলছি, কোনো তারের একটা রেজিস্ট্যান্স আছে না, একটা বাধা আছে না, কোনো কন্ডাক্টরে, আরও বলি, 1 ওহমস রেজিস্টরের মধ্য দিয়ে, তাই না, নির্দিষ্ট তাপমাত্রায় 1 ওহমস রেজিস্টরের মধ্য দিয়ে 1 ভোল্ট বিদ্যুৎ চাপ প্রয়োগের কারণে, ঠিক আছে, যে কারেন্ট প্রবাহিত হবে সেটা 1 অ্যাম্পিয়ারের সমান। এছাড়াও কারেন্ট পরিমাপের ক্ষুদ্র একক হলো মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার। আমি যে কথাটা বলছিলাম কারেন্টকে পরিমাপ করার জন্য, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, লিখে দিই অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে তোমরা এখানে একটু দেখে নাও, এটা হলো ভোল্টের কনভার্সনের সংখ্যা। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এইটা 1 অ্যাম্পিয়ারের সময় 1000 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ারের সময় 1000 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে কি 1000 মাইক্রো অ্যাম্পিয়ারের সমান 1 মিলি অ্যাম্পিয়ার, 1000 মিলি অ্যাম্পিয়ারের সমান 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এভাবেও ধরে নিতে পারো। এটা এই ফর্মুলা দুইটা মনে রাখ। তাহলে কারেন্টের সম্বন্ধে জানা গেছে অ্যাম্পিয়ার। এবার ভোল্টেজের একক হইল ভোল্ট।
ভোল্টেজ হলো চাপ এক প্রকার, কিছুক্ষণ আগেও আলাপ আলোচনা করে আসছি। তাহলে অথবা বিভব পার্থক্য যদি থাকে তাহলে যে সাইডে বেশি আছে ওখানে চাপ বেশি, তাই না? আর ওইটাকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎকে প্রবাহন করার জন্য আবার কি হবে, চাপের প্রয়োজন, সেই চাপটাই হইল বল। নলের ভিতর দিয়ে তরল বা গ্যাস প্রবাহের জন্য যেমন প্রেসার বা চাপের প্রয়োজন হয়, তেমনি কোনো সার্কিটের কারেন্ট প্রবাহের জন্য চাপের প্রয়োজন হয়। বৈদ্যুতিক চাপের আসল নাম ইলেকট্রোমোটিভ ফোর্স, বলে দিয়ে আসছে বারবার। আমি বলছিলাম একটা কথা আমাদের বারবার আসবে, এই কথাগুলোই তো ঘুরে ফিরে আসবে। পরিবাহীতে বিভব পার্থক্য থাকলে তাতে বিদ্যুৎ প্রবাহিত হয়। কোনো পরিবাহী বা তারের মধ্যে যদি দুই সাইডে বিভব পার্থক্য, ভোল্টেজ যদি পার্থক্য থাকে, এক সাইডে ভোল্টেজ বেশি আর এক সাইডে ভোল্টেজ কম, সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। যেমন মনে করো একটা তারের মধ্যে আমি যদি এই সাইডে বিদ্যুৎ প্রবাহ করা, ওই সাইডে তো নাই, তাহলে বিদ্যুৎ প্রবাহ হইতে থাকবে। ওখানে থেকে যদি আরও যদি কন্ডাক্টর যদি যোগ দিয়ে যতক্ষণ পর্যন্ত দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ যাইতে থাকবে, কারণ ওই সাইডে তো চাপ নাই। আমি এই সাইড থেকে বিদ্যুৎ দিয়ে ভোল্টেজ দিয়ে ওইটাকে আমি চাপ সৃষ্টি করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই সাইডে একটা সমান চাপের সম্মুখীন হবে না ততক্ষণ পর্যন্ত সমান হবে না, ততক্ষণ পর্যন্ত ওই বিদ্যুৎটা চলতে থাকবে। যদি বিভব পার্থক্য থাকে, পটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হইতে থাকবে। কোনো সার্কিটে উচ্চ বিভব হতে নিম্ন বিভবে এককে কারেন্ট প্রবাহিত করাতে যে পরিমাণ চাপের প্রয়োজন হয় তা হলো দুইটি বিন্দুর বিভব পার্থক্য। বলছে কি, কোনো সার্কিটে উচ্চ বিভব মানে কি, যেখানে বেশি ভোল্টেজ, হাই ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যদি কারেন্টকে প্রবাহিত করাইতে হয়, যে পরিমাণ চাপের প্রয়োজন হবে, ভোল্টেজ যে পরিমাণ প্রয়োজন হবে, তা হইল ওই দুটি বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। বৈদ্যুতিক চাপ, বিভব পার্থক্য এবং ইলেকট্রোমোটিভ ফোর্স একক হইল ভোল্ট। যা বলছি, বৈদ্যুতিক চাপ যেটা বলে দিয়ে আসছি, বিভব পার্থক্য পটেনশিয়াল ডিফারেন্স যেটা বলে দিয়ে আসছি, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বলে দিয়ে আসছি, ওই একক হইল ভোল্ট। আমি ওখানেও লিখে দিয়েছি। এছাড়াও বড় একক হিসাবে কিলোভোল্ট এবং ছোট একক হিসাবে মিলিভোল্ট সংজ্ঞা দিয়ে আসছি আমি ওখানে। কোনো পরিবাহী উচ্চ বিভব সম্পন্ন প্রান্ত হতে নিম্ন বিভব সম্পন্ন প্রান্তে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত করাইতে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে ওই বিভব পার্থক্য হবে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বলতে কি বোঝায়? 1 কুলম্ব চার্জের একক কুলম্ব, 1 কুলম্ব চার্জ পরিমাণকে যদি প্রবাহিত করাইয়া 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, কাজের একক জুল, এটা তোমরা ফিজিক্সে পাবে, তাই না? 1 জুল পরিমাণ কাজ যদি সম্পন্ন হয়, তাহলে ওই প্রান্তে বিভব পার্থক্য হবে 1 ভোল্টের সমান। যে কোনো কন্ডাক্টর বা পরিবাহীর মধ্য দিয়ে যদি আমরা কারেন্টকে প্রবাহিত হয়, সেই কারেন্টটা হইলো 2 রকম আছে, একটা হইলো এসি আর একটা হইলো ডিসি। এসি মানে কি? ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, অল্টারনেটিং কারেন্ট বা এসি। আমি লিখে দিয়ে আসছি ওখানে। তাহলে ডাইরেক্ট কারেন্ট কি? যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান সব সময় অপরিবর্তিত থাকে, তাকে ডাইরেক্ট কারেন্ট বলা। অর্থাৎ যে কারেন্ট চলার সময় উহার দিক পরিবর্তন না হয়ে পজিটিভ অলওয়েজ পজিটিভ, নেগেটিভ অলওয়েজ নেগেটিভ যদি থাকে, তোমাদের ওই যে ব্যাটারিতে যে সাইডে পজিটিভ প্রান্ত আছে ওইটা অলওয়েজ পজিটিভ থাকবে, ওইটা কখনো নেগেটিভ হবে না। আর নেগেটিভ যেটা আছে অলওয়েজ নেগেটিভ থাকবে, কখনো পজিটিভ হবে না। এটা কি ডাইরেক্ট কারেন্ট বলা হয়। যা ব্যাটারি এক প্রকার ডিসি, ব্যাটারিতে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা হইল ডিসি। আর অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্ট নিয়মিত সময় যাওয়ার সময় দিক পরিবর্তন হয়। এখানে কি বলছে? নিয়মিত সময় অন্তত দিক পরিবর্তন করে যার মান প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, তাকে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং মানে কি? পরিবর্তন করা, মান পরিবর্তন। যেমন এইটা একটা দেখো, এটাকে সাইন ওয়েভ বলা হয়, অথবা সাইনোসোডিয়াল ওয়েভও বলা হয়, এটাকে এসি ওয়েভও বলা হয়, তাই না? আমাদের দেশের যে লাইন আছে, এই লাইনের যে বিদ্যুৎ চলে, এই বিদ্যুৎটা এই নিয়মের উপরে ভিত্তি করে চলে। এটা হলো এসি ওয়েভ।
তা ডিসি হইলো কোনটা, ব্যাটারিতে যেটা ব্যাটারি হইলো পজিটিভ অলওয়েজ পজিটিভ থাকে, নেগেটিভ অলওয়েজ নেগেটিভ থাকে, ওইটা নিয়ে আমি কথা বলবো না। এইটা একটু দেখো, এটা হইলো 0 পয়েন্ট, পজিটিভ ভোল্টেজটা বের হচ্ছে, পজিটিভ ভোল্টেজ বাইরে এই পর্যন্ত যখন আসবে এইটা হলো ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজটা এখানে, আবার কমতে থাকে, 0 হয়ে গেছে। আবার নেগেটিভ ভোল্টেজ কমতে কমতে থাকে, এটা নেগেটিভ ম্যাক্সিমাম, সর্বোচ্চ নেগেটিভ মান এখানে থাকবে, আবার কমতে কমতে 0 হয়ে যায়। তাইলে এটা নিয়ে আমি ক্লাস 10-এও এই কার্ভের উপর একটা সুন্দর ব্যাখ্যা দিছি, তোমরাও পাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে পজিটিভ হাফ সাইকেল বলা হয়, এটাকে নেগেটিভ হাফ সাইকেল বলা হয়। পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, এই দুইটা মিলে একটা পূর্ণ সাইকেল বলা হয়। এখান থেকে এই পর্যন্তকে অ্যাম্পলিটিউড, ওইটা বাদ দাও, ওইটা জানা দরকার নাই। এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, এই পর্যন্ত আসলে এই একদম সাইন পয়েন্ট, একদম ম্যাক্সিমাম নেগেটিভ পয়েন্ট 270 ডিগ্রি, আর এখানে পূর্ণ সাইকেলে যখন আসবে তখন 360 ডিগ্রি। এইটাকে ডিগ্রি দিয়ে ভাগ করে রাখছে, তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে থাকলে এই সাইন ওয়েভকে কীভাবে ডিগ্রিতে ভাগ করে তোমরা সেটা সহজে বুঝতে পারবে। তাহলে একটা সাইন ওয়েভের এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল, এটা ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ পিক পয়েন্ট বলা হয়, এটা ম্যাক্সিমাম নেগেটিভ ভোল্টেজ, এটাকে সাইন পয়েন্ট বলা হয়, নেগেটিভ সাইনও বলা হয়, পিক থেকে সাইন পর্যন্ত দূরত্বকে অ্যাম্পলিটিউড বলা হয়। তাহলে এই পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা পূর্ণ সাইকেল হয়। এইরকম পূর্ণ সাইকেল আমাদের বাংলাদেশে, আমাদের যে ইলেকট্রিক্যাল লাইনে প্রতি সেকেন্ডে 50টা সাইকেল উৎপন্ন হয়। এইটাও একটা চ্যাপ্টার আছে, আমি পরবর্তীতে এটা আলাপ করে নেব। ওকে, তাহলে আমি যে যা আলাপ করে আসছি এখানে সব কিছু আছে। তা ইলেকট্রিসিটি বর্ণনা দাও, এটা হইলো ওই যে ইলেকট্রিসিটি যেটা আছে বর্ণনা, সেই বর্ণনাটা উপরেই সব দিয়ে দেবে, আর বাকিগুলো সব এখানে আছে। তাই লেকচারটা বেশি লম্বা করতে চায় না, তোমরা এগুলো পড়ে নাও, এবং তোমাদের অ্যাসাইনমেন্টও যা যা আছে সব এটা ভিতর থেকে পেয়ে যাবে। তা আমাকে অনেকেই বলছে অ্যাসাইনমেন্ট করে দিতে, আমি কি অ্যাসাইনমেন্ট করে দিতে তোমরা কী শিখবে? অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করতে দেওয়া মানে তোমরা কিছু শিখবে। তোমরা মনে রাখবা, এই যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিছে, এই অ্যাসাইনমেন্ট থেকে তোমাদেরকে গ্রেড ঠিক করার আগে আমরা টিচাররা বসে তোমাদেরকে এই প্রশ্ন, অ্যাসাইনমেন্টে যেগুলো আছে আমরা সব প্রশ্ন জিজ্ঞাসা করব। এই জিজ্ঞাসা করে যদি তোমরা উত্তর দিতে পারো, সেক্ষেত্রে তুমি অতি উত্তম পাবে। তা নইলে তোমার অগ্রগতি প্রয়োজন আছে, শ্রেণীতে আমরা ফালায় রাখবো। তোমরা এগুলো তৈরি করে তারপরে ফালায় রাখো না, এগুলো পড়তে থাকবা, আমরা এগুলো জিজ্ঞাসা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার ভিডিও যদি তোমাদের উপকার হয়, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। ও সাবস্ক্রাইব এই কারণেই করে রাখবা, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা যাতে পায়। সেকেন্ড থিং, তোমাদের বন্ধুরা যাতে এই ভিডিওগুলো পাওয়া যায়, তোমরা অবশ্যই লাইক দিবা, অবশ্যই লাইক, এবং তোমার নিজের পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।